হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার গতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা তোমাদের পদার্থবিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের এই অধ্যায়টা না করলে মূলত বল, তারপরে অনেক চ্যাপ্টারের ম্যাথ করতে পারবে না। আর এই অধ্যায়টা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য মূলত সুপারস্টার গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তোমরা একটা ম্যাথ অবশ্যই পাবা, এর সাথে বলের সাথে রিলেট করে আরও ম্যাথ কমন পাবা। তো আমরা এই অধ্যায়টা ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে শেষ করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো গতি জিনিসটা আসলে আমরা যে গতি স্থিতি, কোনো একটা জিনিস গতিশীল বা স্থির এটা পরিমাপ করা আমরা সাধারণভাবে এমনি পরিমাপ করে থাকি, কিন্তু ফিজিক্সে এইভাবে পরিমাপ করে না। কোনো বস্তু গতিশীল বা স্থির এটা পরিমাপ করার জন্য আমাদের একটা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর গতি পরিমাপ করতে হয়। দেখা যায় যে আমার সাপেক্ষে এই বোর্ড স্থির, বা তোমার সাপেক্ষে তুমি যে মোবাইল বা ল্যাপটপ দিয়ে এই ক্লাসটা করতেছো তোমার সাপেক্ষে ল্যাপটপ স্থির। এইভাবেই তো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করতে পারি। দেখা যায় তুমি মনে করো তুমি ট্রেনের ভিতর বসে আছো আর প্ল্যাটফর্মে একটা লোক দাঁড় হয়ে আছে। তোমার যখন ট্রেনটা ছাড়লো তখন তুমি দেখবা কি তুমি তো স্থির আছো, কিন্তু প্ল্যাটফর্মের যাত্রীটা কি ক্রমশ তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে তোমার সাপেক্ষে ওই লোকটা হচ্ছে গতিশীল। আবার প্ল্যাটফর্মে থাকা লোকটা কি দেখবে? প্ল্যাটফর্মে থাকা লোকটা দেখবে ওই তো স্থির আছে, কিন্তু তুমি গতিশীল। তাই এক এক প্রসঙ্গ কাঠামোর জন্য এক এক ধরনের গতি হয়ে থাকে। তো প্রসঙ্গ কাঠামো মূলত এই কারণেই আমাদের ফিজিক্সের দরকার। এখন প্রসঙ্গ কাঠামোটা মূলত পরম স্থিতিশীল বা পরম গতিশীল পাওয়া সম্ভব কিনা। এই দেখা যায় যে পৃথিবীর সাপেক্ষে আমরা স্থির আছি। তুমি বলতে পারো পৃথিবী তো পরম স্থিতিশীল না, পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে ঘুরতেছে। আবার পৃথিবী সূর্যের চারদিকেও ঘুরতেছে। সূর্যকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো ধরি, পরম প্রসঙ্গ কাঠামো, সূর্যও আবার গ্যালাক্সির চারদিকে ঘুরতেছে। তাই এই মহাবিশ্বে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো পাওয়া খুব কষ্টকর। আমরা এমনি ম্যাথ করার জন্য বা ধরে নাই প্রসঙ্গ কাঠামো এইভাবে। তো প্রসঙ্গ কাঠামো কাকে বলে? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান স্থিতি গতি নির্ণয় করে তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যে দৃঢ় বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান স্থিতি গতি নির্ণয় করে তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তারপরে হচ্ছে স্থিতি আর গতি। সময়ের স্থিতি এই জিনিসটা কি, যে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। আর সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে গতিশীল বলে। তো ভাইয়া প্রসঙ্গ কাঠামো তো আমার সাপেক্ষে এই বোর্ডটা কিন্তু স্থির, তারপরে আমার সাপেক্ষে গাড়ি, বাইরে যে গাড়িগুলো চলতেছে এগুলো কিন্তু গতিশীল। যাত্রীরা আসলে কি দেখবে? আমি গতিশীল, আমি তাদের থেকে দূরে চলে যাচ্ছি। তাহলে স্থিতি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে স্থিতিশীল
বলে গতি। সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে। হলে তাকে গতিশীল বা গতি বলে। তারপরে আসলে কি পরম গতি আর পরম স্থিতি। তো আমরা তো আগেই বলেছি যে পরম গতি পরম স্থিতি আসলে পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থির থাকলে তাকে পরম স্থিতি, আর পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে তাকে পরম গতি বলে। কিন্তু বাস্তবে তো ভাই এটা পাওয়া যায় না। বাস্তবে কি পরম প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব? তোমরাই বলো। তাহলে পরম স্থিতিশীল পরম গতি পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। আর পরম স্থিতি পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে তাকে পরম স্থিতি বলে। তারপরে আছে আমাদের বিভিন্ন প্রকার গতি। বইয়ে মূলত 4 প্রকার: চলন গতি, সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি আর স্পন্দন গতি দেওয়া আছে। সরল গতি কি? সরল রৈখিক গতি কোনো বস্তু যদি সরল রেখা বরাবর যায় তাহলে তাকে সরল রৈখিক গতি বলে। ঘূর্ণন গতি কি? কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরে তাহলে তাকে ঘূর্ণন গতি বলে। যেমন তোমার ফ্যানের বাঁকা, ঘড়ির কাঁটার ঘড়ি, ঘড়ির কাঁটার যে এইটা আছে ওইটা, আর ফ্যানের পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। তারপরে চলন গতি কি? কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা সবসময় একই দিকে সমান পথ অতিক্রম করে তাকে চলন গতি বলে। পর্যায়বৃত্ত গতি কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। ঘূর্ণন গতি কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এবং পর্যায়বৃত্ত গতির উদাহরণ হচ্ছে ফ্যানের পাখার গতি, তারপরে ঘড়ির কাঁটার গতি, তারপর হচ্ছে সিম্পল পেন্ডুলাম ঘড়ির নিচে যে পেন্ডুলাম থাকে পেন্ডুলামের গতি, তারপরে তোমার হচ্ছে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে এটা, বা চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরে, এগুলা স্প্রিংয়ের গতি,
তারপর আরও কী হয়, দোলনার গতি, এগুলো মূলত পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির একটা স্পেশাল কেস হচ্ছে স্পন্দন গতি। এটা সরল সন্ধিত স্পন্দন, সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা মূলত কি, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর ভুলেছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুকণা যদি এমনভাবে চলতে থাকে যে বস্তু অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে যায়, তাহলে তাকে সরল স্পন্দন গতি বলে। সরল স্পন্দন গতি হচ্ছে তোমার দেখা যায় যে দোলনার গতি, তারপরে পেন্ডুলামের গতি হতে পারে, স্প্রিংয়ের গতি, তারপরে হচ্ছে সরল দোলকের গতি, এগুলো মূলত সরল সন্ধিত স্পন্দন। সরল সন্ধিত স্পন্দন হচ্ছে পর্যায়বৃত্ত গতির একটা শাখা। সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। কারণ স্পন্দন গতির হচ্ছে শর্তই আছে যে এর পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় ওই পথের বিপরীত দিকে যাইতে হবে। তুমি দেখতে পারো যে পর্যায়বৃত্ত গতি, ফ্যানের পাখার গতি কিন্তু সবসময় একই দিকেই যায়, তাই ফ্যানের পাখার গতি কিন্তু স্পন্দন, সরল সন্ধিত স্পন্দন গতি না। তারপরে হচ্ছে ঘড়ির কাঁটার গতি, এগুলোও স্পন্দন গতি না। তারপর কি পৃথিবী যে সূর্যের চারদিকে, চাঁদ যে সূর্যের পৃথিবীর চারদিকে ঘুরে, এটাও সরল সন্ধিত স্পন্দন গতি না। তাহলে এখান থেকে কি দেখা যায় যে ঘূর্ণন গতি হচ্ছে এক প্রকার পর্যায়বৃত্ত গতি, আবার স্পন্দন গতিও হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাহলে ডেফিনেশন এগুলো মুছে দেই। সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি কোনো বস্তু যদি সরল রেখা বরাবর যায়, কোনো বস্তু যদি সরল রেখা বরাবর যায় তাহলে তাকে সরল রৈখিক গতি বলে। ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাকে ঘূর্ণন গতি বলে। যেমন আকাশের চাঁদ, ঘড়ির কাঁটার গতি, ফ্যানের পাখার গতি, এগুলা লিখে নাও। চলন গতিটা কি, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা সমান সময়ে সমান বস্তুর সঙ্গে সকল কণা
একই সময়ে একই দিকে সমান পথ অতিক্রম করে। যে বস্তুর সকল কণা একই সময়ে সমান পথ অতিক্রম করে তাকে চলন গতি বলে। তারপরে হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো বস্তু যদি এমনভাবে